সো হাই, কেমন আছেন সবাই? আসলে আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। তো ফাইনালি হচ্ছে যে আমি এইবারের ঈদের সবচেয়ে হাইপ ওয়ালা মুভি সেটা হচ্ছে শাকিব খানের 'বরবাদ'। সো ফাইনালি আমি 'বরবাদ' ছবিটার রিভিউ নিয়ে আসলাম। সো আমার একটু 'বরবাদ' ছবিটা দেখতে একটু বেশি লেট হয়ে গেছে। তার কারণ হচ্ছে আমি অনলাইনে মানে টিকেট পাচ্ছিলাম না। এক প্রকার যুদ্ধ করে আমার হচ্ছে যে অনলাইনে টিকেট কাটতে হইছে। সো আপনারা হয়তোবা জানেন যে বর্তমানে হচ্ছে যে 'বরবাদ' ছবিটার কি পরিমাণ হাইপ, একদম হাইপের তুঙ্গে আছে 'বরবাদ' ছবিটা। সো তাই স্বাভাবিকভাবেই হচ্ছে যে মানে হলের টিকেট পেতে একটু লেট হইছে বা একটু কষ্ট হইছে। তো যাই হোক, অনেক কষ্ট করার পরে দেন 'বরবাদ' ছবিটা হলে গিয়ে দেখে আসলাম পয়লা বৈশাখের দিন। সো আজকে হচ্ছে যে আমি ফুল ভিডিওতে 'বরবাদ' ছবিটা কেমন লেগেছে আমার কাছে খুঁটিনাটি বিষয় আপনাদের সামনে তুলে ধরব। সো আপনারা অলরেডি 'বরবাদ' মুভিটা অনেক মানুষ দেখে ফেলেছেন, এটা আমি বুঝতে পারতেছি। বাট তারপরও আমি আজকের মানে এই ভিডিওটাতে চেষ্টা করব যে আমার কাছে মুভিটা কেমন লাগছে, কোন জায়গায় ভালো লাগছে, কোন জায়গায় খারাপ লাগছে, সেই বিষয়গুলো আমি তুলে ধরার চেষ্টা করব। সো আমি পুরো এই ভিডিওটাতে পুরা ডিটেইলস কথা বলব। স্টোরি, ডিরেকশন, মিউজিক, তারপরে গান, তারপরে অভিনয় কেমন হয়েছে সবকিছু মিলে আমি ধাপে, ধাপে কথা বলার চেষ্টা করব। সো ১ম এ যদি বলি স্টোরির কথা, দেখেন এখানে স্টোরিটা ছিল এরকম যে একটা বড়লোক বাবার হচ্ছে যে একটা সন্তান অর্থাৎ শাকিব খান, যার নাম থাকে আরিয়ান মির্জা। সে হচ্ছে যে খুব ড্রাগস নেয়, সে খুব মেয়েবাজি করে। মানে যত প্রকার খারাপ কাজ আছে আরিয়ান মির্জা সবগুলো খারাপ কাজ সে করে। কিন্তু একদিন হঠাৎ করে একটা পার্টিতে গিয়ে সে হচ্ছে যে ইদিকা পালকে দেখতে পায় এবং সেখানে হচ্ছে ইদিকা পালকে সে ভালোবেসে ফেলে এবং ইদিকা পাল ১ম অবস্থায় জানে না যে আরিয়ান মির্জা কতটা খারাপ। কিন্তু যখন না জানে তখন সে হচ্ছে আরিয়ান মির্জার সাথে মিশতে থাকে। দেন একটা সময় যে যখন বুঝতে পারে যে আরিয়ান মির্জা খুব লোকটা খুব ভালো না, সে খুব বেশি খারাপ। তখন হচ্ছে যে সে তাকে এভয়েড করার চেষ্টা করে। সো এই যে সে খারাপ এবং এভয়েড করার চেষ্টা করে এইসব মিলিয়ে হচ্ছে যে গল্পটা, বিশেষ করে গল্পটা শেষে হচ্ছে যে না মানে মারাত্মক লেভেলের টুইস্ট আছে এবং বিরতির ঠিক আগ মুহূর্তেও গল্পটাতে মারাত্মক টুইস্ট আছে। এখনো যেহেতু মুভিটা হলে চলতেছে তাই আমি এর থেকে বেশি আর কিছু বলতে পারব না। যতটুকু বলেছি এতটুকুই যথেষ্ট আমার কাছে মনে হয় যারা দেখেননি তাদের জন্য। আর যারা অলরেডি দেখছেন তারা তো দেখছেনই। সো ১ম এ যদি বলি স্টোরিটা আমার কাছে কেমন লাগছে? দেখেন, স্টোরিটা হচ্ছে যে খুবই একটা ভিন্নধর্মী একটা স্টোরি। এইরকম স্টোরি হয়তোবা আপনি অন্য প্যাটার্ন এ অন্য সব মুভিতে দেখতে পারছেন। কিন্তু এই স্টোরিতে, এই মুভিতে মানে 'বরবাদ' মুভিতে এই স্টোরিটাকে যেভাবে বিল্ড আপ করা হইছে, যেভাবে শুরু করে দেন শেষ করা হইছে, এই স্টোরি আপনি বাংলাদেশের কোন মুভিতে দেখেননি। এই 'বরবাদ' ছবিটার টিজার যখন আসছিল বা গানগুলো যখন আসছিল, তো সোশ্যাল মিডিয়ায় আমরা অনেক জায়গায় দেখতে পাচ্ছিলাম যে 'বরবাদ' নকল, নকল, ওই ছবির নকল, এই ছবির নকল। দেখেন, কিছু, কিছু সিন হয়তোবা বিভিন্ন মুভি থেকে ইন্সপিরেশন বা কপি আপনারা যেটাই বলেন না কেন আছে। সেটা আমিও মনে করতেছি। কিন্তু পুরা গল্পটা কিন্তু কপি না। আপনি এরকম গল্প অন্য কোন ছবিতে দেখেননি। শাকিব খানেরই ঠিক এর আগের ছবিটা যেটা ছিল 'দরদ'। 'দরদ' ছবিটাও কিন্তু একটা মুভিরই মানে বাংলাদেশের একটা মুভিরই হুবহু কপি ছিল। সেটা আমি ওই ভিডিওতে বলছি। কিন্তু এই 'বরবাদ' ছবিটার স্টোরি একদম ভিন্ন একটা গল্প। এই গল্প আপনি বাংলাদেশের তো দূরের কথা অন্য কোন আ ইন্ডাস্ট্রিতেও এরকম গল্প দেখছেন কিনা আমার সন্দেহ আছে। তবে হ্যাঁ, অন্য প্যাটার্ন এ দেখতে পারেন। কিন্তু এই প্যাটার্ন এ এই গল্প দেখেননি। তো আমার কাছে এই স্টোরিটা খুবই ভালো লাগছে। বিশেষ করে এই যে গল্পটা শুরু থেকে মাঝখান পর্যন্ত একদম মানে সেকেন্ড হাফ এর আগে যেই টুইস্টটা দিয়ে বিরতিটা দিছে সেইটা জাস্ট এক কথায় আউটস্ট্যান্ডিং ছিল। এক কথায় মানে মানুষ মানে আমি যদি আমার কথা বলি, আমি হচ্ছে যে বিরতি নিতে চাচ্ছিলাম না যে আসলে কি হবে? মানে এই বিরতি শেষ হলে দেন সেকেন্ড হাফ যখন শুরু হবে তখন আসলে কি হবে? সেটা নিয়ে আমি খুবই মানে একটা মানে আমার কাছে একটা অন্যরকম মানে ফিলিংস হচ্ছিল যে কি হবে, কি হবে? ফাইনালি যখন বিরতির পরে যখন সেকেন্ড হাফ শুরু হলো জাস্ট আউটস্ট্যান্ডিং ছিল এবং এন্ডিং কি বলব? মানে এই ছবিটা তো আপনারা জানেনই যে ব্রুটালিটি দেন অ্যাকশন টাইপ এই মুভিটা। কিন্তু এন্ডিংটা হচ্ছে যে আপনাকে একটু হয়তো কাঁদাবে। মানে না কাঁদালেও আপনার একটু ইমোশনাল লাগবে একদম শেষের কাহিনীটা। সো ওভারঅল আমার কাছে স্টোরিটা খুবই ভালো লাগছে। এবার যদি বলি অ্যাক্টিং, এই ছবিতে খুব বাঘা, বাঘা অভিনয়শিল্পীরা অভিনয় করেছেন। সেখানে শাকিব খান, ইদিকা পাল, শহীদুজ্জামান সেলিম সহ মিশা সওদাগর সহ আরো অনেকে অভিনয় করছে যার সবার নাম আমার মনে নেই। যাই হোক। সো এখানে সবাই মোটামুটি ভালো অভিনয় করছে। কিন্তু আমি যদি বলি যে আমার চোখে কার অভিনয় সবচেয়ে বেশি ভালো লাগছে তাহলে আমি ৩ জনের নাম বলব। তো ১ নাম্বার হচ্ছে শাকিব খান। obviously শাকিব খান এই জায়গায় দুর্দান্ত অভিনয় করেছে, ফাটিয়ে দিয়েছে পুরা। শাকিব খান তার বিগত যে মুভিগুলো আছে 'তুফান', 'দরদ', 'প্রিয়তমা' তারপর 'রাজকুমার' সেই ছবিগুলা থেকে তিনি তার নিজেকে হচ্ছে যে ছাড়িয়ে যাচ্ছেন। অর্থাৎ তার সম্পর্কে জাস্ট এতটুকুই বলা যে তিনি তার নিজেকে ছাড়িয়ে গেছেন। সো শাকিব খানের অভিনয় অসাধারণ ছিল। এরপরে যদি আমি ২ নাম্বার ব্যক্তির কথা বলি সেখানে হচ্ছে ইদিকা পাল। ইদিকা পালের এখন পর্যন্ত আমি মাত্র ২ টা ছবি দেখছি। একটা 'প্রিয়তমা' যেটা শাকিব খানের সাথে আরো ২ বছর আগে। আর হচ্ছে এই 'বরবাদ' শাকিব খানের সাথে। সো ইদিকা পালের দোনোটা ছবির ভিতরে ক্যারেক্টার একদমই আকাশ পাতাল পার্থক্য। 'প্রিয়তমা'তে ইদিকা পাল যেভাবে
অ্যাক্টিং করছে বা যেই ক্যারেক্টার ছিল এইখানে কিন্তু আবার ভিন্ন একটা ক্যারেক্টার। সো ২ টা ক্যারেক্টারই তার অসাধারণ লাগছে। বিশেষ করে এই 'বরবাদ' ছবির ভিতরে যখন সে মানে আসলে আমি তো গল্পটা তো ওইভাবে বলতে পারবো না, তাহলে স্পয়লার হয়ে যাবে। তিনি যখন তার ১ম পার্টে হচ্ছে তার খুব থাকে না ওই যে ন্যাচারাল একটু সাদাসিধা টাইপের ক্যারেক্টার ছিল। এরপরে তার একটু ক্যারেক্টারটা চেঞ্জ হয়। কিভাবে চেঞ্জ হয়, কেন চেঞ্জ হয় সেটা তো আমি বলতে পারবো না। আপনারা হলে গিয়ে দেখতে হবে। দেন যখন তার ক্যারেক্টারটা চেঞ্জ হয় আর ওই সময় যে তার অ্যাক্টিং জাস্ট এক কথায় আউটস্ট্যান্ডিং ছিল। এবং শেষে বেশ কিছু জায়গায় হচ্ছে শাকিব খানের সাথে তার ইমোশনাল দৃশ্য ছিল, সিন ছিল। ওই সিনগুলো একদম তিনি জাস্ট ফাটিয়ে দিয়েছেন। তার চোখ, তার মুখ, তার ফেসিয়াল এক্সপ্রেশন জাস্ট আউটস্ট্যান্ডিং ছিল। অর্থাৎ আমার কাছে পার্সোনালি মনে হইছে বাংলাদেশে বর্তমানে যেই রেগুলার নায়িকা আছে সিনেমাতে, তাদের আসলে অনেক কিছু শেখার আছে এরিকা পাল থেকে। এটা আমার একদম পার্সোনালি মনে হইছে। যদি অনেকে বলে যে শাকিব খানের মুভিতে কেন বাংলাদেশী নায়িকা থাকে না? কেন বিদেশি নায়িকা থাকে অর্থাৎ ভারতের নায়িকা থাকে বা বলিউডের নায়িকা থাকে। বাট আমার কাছে মনে হয় এই যে এইখানে প্রিয়তমা বা আপনি ধরেন প্রিয়তমা বা এই যে 'বরবাদ' ছবির ভিতরে যে ইদিকা পাল আছে, এখানে যদি বাংলাদেশের অন্য কোনো নায়িকা থাকতো, আমার কাছে মনে হয় খুব বিশ্রী একটা অবস্থা হইতো। কারণ বাংলাদেশের নায়িকাদের যে অ্যাক্টিং এটা আমরা সবাই জানি তারা কেমন অ্যাক্টিং করে। ২-১ জন আছে যারা ভালো অ্যাক্টিং করে। কিন্তু মেক্সিমাম অফ দা অভিনেত্রীরাই হচ্ছে যে খুব একটা বেশি ভালো অ্যাক্টিং করতে পারেন না। তো সেই হিসেবে বলা যায় ইদি কাপাল জাস্ট ফাটিয়ে দিয়েছেন। এবার যদি আমি ৩ নাম্বার ব্যক্তির কথা বলি সেটা হচ্ছে মিশা সওদাগর। আমরা সবাই মিশা সওদাগরকে শাকিব খানের মুভিতেই দেখি। বিশেষ করে আমি শাকিব খানের যতগুলো মুভি দেখছি প্রত্যেকটা মুভিতেই মিশা সওদাগরকে দেখতে পাইছি। সো মিশা সওদাগরকে সবসময় আমরা একটা ভিলেন চরিত্র দেখতে পারি বা একটু কিছু মুভিতে সে একটু ওভার অ্যাক্টিং বেশি করে, যেটা আমার কাছে খুবই ভালো লাগে না। তো কিন্তু এই ছবিটাতে শাকিব খানের বাবা চরিত্রে সে অভিনয় করেছেন এবং বেশ কিছু জায়গায় বেশ কিছু জায়গায় মিশা সওদাগরের অভিনয় জাস্ট এক কথায় অসাধারণ ছিল। অর্থাৎ মিশা সওদাগরও যে এইরকম অভিনয় করতে পারে এইটা হয়তো আমি 'বরবাদ' ছবিটা না দেখলে বুঝতে পারতাম না যে আসলে মিশা সওদাগরও এইরকম অভিনয় করতে পারে। অর্থাৎ মিশা সওদাগরের বেশ কিছু ইমোশনাল দৃশ্য আছে তার ছেলেকে নিয়ে। অর্থাৎ তার ছেলে একটা সময় গিয়ে তার মানে হাতের মুঠোর বাইরে চলে যায়। তো ওই সময়টা সে কষ্ট ভিতরে রাখতেও পারে না, প্রকাশও করতে পারে না। সেই সময় তার যে ইমোশনাল একটা অ্যাক্টিং ফেসিয়াল এক্সপ্রেশন জাস্ট আউটস্ট্যান্ডিং। নিজে সওদাগর যে এরকম অভিনয় করতে পারে এইটা 'বরবাদ' ছবি দেখার আগে আমি ভাবতেই পারিনি। 'তুফান' ছবিতে তিনি খুব ছোট একটা রোল অভিনয় করছে। এইটাতেও ছোট বাট যেতটুকুই ছিল জাস্ট আউটস্ট্যান্ডিং ছিল। তো এই ৩ টা ক্যারেক্টার আমার কাছেও অভিনয় খুব বেশি ভালো লাগছে। এবার যদি আমি আরেকটা ক্যারেক্টারের কথা বলি এডিশনাল হিসেবে সেটা হচ্ছে জিল্লু ক্যারেক্টারটা। দেখেন জিল্লু ক্যারেক্টারটা হচ্ছে খুব বেশি তার ডায়ালগ ছিল না। কিন্তু যতক্ষণ আরিয়ান মির্জা ক্যারেক্টারটা ছিল তার পাশে হচ্ছে যে জিল্লু ক্যারেক্টারটা ছিল। কিন্তু বেশ কিছু জায়গায় জিল্লু ক্যারেক্টারটাও একটু অন্যরকম লাগছে। হয় না যে এটাতে জিল্লু ক্যারেক্টারের কোনো ইমোশন নাই, কোনো প্রপার ফান নাই। বাট ক্যারেক্টারটা ভালো লাগছে। এটা কেন ভালো লাগছে এটা আমি আসলে নিজেও জানি না। আমি তারপরে হলের বাইরে বিভিন্ন ভিডিওতেও দেখতে পাইছি যে জিল্লু ক্যারেক্টারটা খুব মানুষের কাছে ভালো লাগছে। তো হয়তোবা তাদের কাছে কেন ভালো লাগছে জানি না। তো আমার কাছে কেমন ভালো লাগছে আমিও আসলে সেটা এক্সপ্লেইন করতে পারব না। জিল্লু ক্যারেক্টারের বেশ কিছু ফান মোমেন্টস ছিল। ওই সিনগুলো হলে মানুষ খুব এনজয় করছে। আমিও খুব এনজয় করছি। তো অ্যাডিশনাল হিসাবে জিল্লুর অভিনয়গুলো আমার কাছে খুব বেশি ভালো লাগছে। তো এইবার গল্প গেল, অ্যাক্টিং গেল। এবার যদি আমি বলি ডিরেকশন এর কথা। মেহেদী হাসান হৃদয়। তাকে নিয়ে আমি একটু ২ লাইন বলি। দেখেন মেহেদী হাসান হৃদয়ের একটা সময় যখন আমি নাটক দেখতাম, এখন থেকে ২ বছর আগে হচ্ছে যে আমি রেগুলার নাটক দেখতাম। বাট লাস্ট ২ বছর ধরে এখন থেকে লাস্ট ২ বছর আমি হচ্ছে যে টোটালি নাটক দেখার সময় পাই না। কারণ হচ্ছে বিভিন্ন ওটিটির কনটেন্ট দেখি, মুভি দেখি, সিরিজ দেখি। এই কারণে আমার নাটক দেখা হয় না। কিন্তু যখন আমি নাটক দেখতাম তখন হচ্ছে যে মেহেদী হাসান হৃদয় নামের যে একজন ডিরেক্টর আছে সেটা আমি জানতাম এবং তার প্রায় ৪-৫ টা নাটক আমি দেখছিলাম। কিন্তু এই মেহেদী হাসান হৃদয় যে ওই মেহেদী হাসান হৃদয় এটা আমি একদমই জানতাম না। একদম আমি বুঝতেই পারি নাই যে এই মেহেদী হাসান হৃদয় ওই মেহেদী হাসান হৃদয়। তো যখন এই 'বরবাদ' ছবির হচ্ছে যে অ্যানাউন্সমেন্ট আসে বা আমরা জানতে পারি যে এই 'বরবাদ' ছবিটার ডিরেকশন দিবে একটা নাটকের ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়। তখন থেকেই আমার মতন সবাই আপনারা একটু কনফিউশন ছিলেন যে আসলে নাটকের ডিরেক্টররা কি মুভি বানাবে? শাকিব খান ভুল করতেছে। কিন্তু এই মাপের ছবি, এত বড় আয়োজনের ছবি যে একজন নাটকের ডিরেক্টর আপনাদের ভাষ্যমতে বা আমারও ভাষ্যমতে এই নাটকের ডিরেক্টর যে এত বড় মাপের মুভি, এত বড় গ্রান্জারের মুভি যে তিনি হ্যান্ডেল করতে পারছেন আর শেষমেশ এইরকম পর্দায় দেখাইতে পারছেন, এজন্য মেহেদী হাসান হৃদয়কে একটা হ্যাটস অফ দিতেই হয়। তার কারণটা হচ্ছে এই ছবিটা যেহেতু মেহেদী হাসান হৃদয়ের ফার্স্ট ফিল্ম। তো ১ম ছবিতে হয় না? ১ম ছবিতে মানুষের ভুল থাকে, ত্রুটি থাকে, স্ক্রিন প্লে দোষ থাকে। দেন
স্টোরি ঠিকঠাক থাকে না, দেন অনেক মেকিং এ অনেক ঝামেলা থাকে। কিন্তু আপনি বিশ্বাস করেন এই ছবিটা যখন আপনি দেখবেন একটাও খুঁটি ধরতে পারবেন না। অর্থাৎ এত ভালোভাবে তিনি এই ছবিটার ডিরেকশন দিয়েছেন, যেটা আমি বললাম আগের আমার বেশ কিছু রিভিউর মধ্যে আমি বলছি যে আসলে অ্যাক্টরদেরকে না মানে ডিরেক্টররা তার ভিতর থেকে অ্যাক্টিং বের করে আনতে হয়। তা না হলে হচ্ছে যে যারা অভিনয় করে তারা প্রপারলি অভিনয় করতে পারেন না। এর উদাহরণ বাংলাদেশে আছে, যেমন রায়হান রাফি তার প্রধান উদাহরণ। রায়হান রাফি হচ্ছে যে তার ক্যারেক্টার থেকে তার বেস্ট অ্যাক্টিংটা তিনি বের করতে পারেন। এজন্য রায়হান রাফি সেরা, এবং তার মুভির বেশ কিছু দিক তো আছেই। এছাড়া হচ্ছে বিকি জাহেব, তিনিও অ্যাক্টর থেকে তার বেস্ট অ্যাক্টিংটা তিনি বের করতে পারেন। তো তাই ধারাবাহিকতায় আমরা নতুন একজন ডিরেক্টর পেলাম, যেটা হচ্ছে মেহেদী হাসান হৃদয়। সে প্রত্যেকটা ক্যারেক্টারের যেভাবে ডিজাইন করছে, যেভাবে সেট ডিজাইন, সে যেভাবে তিনি ডিরেকশন দিয়েছেন, যেভাবে তিনি এই জিনিসটাকে মানে হয় না মানে মানে ব্যালেন্স রাখছেন, এই জিনিসের জন্য আসলে মেহেদী হাসান হৃদয়কে অসংখ্য ধন্যবাদ দিতেই হয়। একটা সময় আমি যখন মুভিটা হলে দেখতেছিলাম, একটা সময় আমার মনে হচ্ছিল এই ছবিটা আসলে মেহেদী হাসান হৃদয় দ্বারা এই ছবিটা সম্ভব না। তার কারণটা হচ্ছে দেখেন, একটা মানে অনেক ডিরেক্টরই আছে ১০টা ২০টা মুভি বানানোর পরও এইরকম মুভি, এরকম স্কেলের মুভি, এরকম বড় বাজেটের মুভি বানাতে পারবেন না। একটা হযবরল অবস্থা হয়ে যাবে। কিন্তু এইখানে ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় খুবই সাবলীলভাবে, খুবই মানে থাকে না পরিষ্কারভাবে ছবিটাকে তুলে ধরেছেন। তো এই ক্ষেত্রে বলা যায় ডিরেকশনে তিনি জাস্ট ১০ এ ১০ পেয়ে গেছেন। আমি জাস্ট চিন্তা করতেছি যে এই মেহেদী হাসান হৃদয় যার যখন ২য়, ৩য়, ৪র্থ, ৫ম, ৬ষ্ঠ, ৭ম, ৮ম, ৯ম, ১০ম ছবিগুলো তৈরি করবে। আমি জাস্ট ভাবতেছি যে ওই ছবিগুলোর মানে কি হবে? মানে আমরা এতদিন আমার কাছে মনে হয়েছিল যে বাংলাদেশের সেরা ডিরেক্টর রায়হান রাফি। সো রায়হান রাফি তো তার জায়গা মতন থাকবেই। আরেকজন নতুন যুক্ত হলো, সেটা হচ্ছে মেহেদী হাসান হৃদয়। মানে তার যে চিন্তাভাবনা, আপনি যখন মুভিটা দেখবেন বিভিন্ন সিন, বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট, এই সবগুলো তো আসলে একজন ডিরেক্টরের মাথা থেকেই আসে। দেন বিষয়গুলা বিভিন্ন মানুষ আপনাকে হেল্প করে বা কানেকশন করে। কিন্তু মেইন কলটা থাকে ডিরেক্টরের। সো এদিকে ডিরেক্টর জাস্ট ফাটিয়ে দিয়েছেন। তার মানে তিনি যে মেহেদী হাসান হৃদয় যে এরকম মুভি করতে পারবেন, এটা আসলে আমার কেন কারোই কোনো ধারণা ছিল না। সো এই ক্ষেত্রে বলা যায় মেহেদী হাসান হৃদয় জাস্ট ফাটিয়ে দিয়েছেন। সো এইবার যদি আমি গান নিয়ে কথা বলি, এখানে ৫ টা গান আছে, যার মধ্যে ৩ টা নাকি ৪ টা গান আমরা YouTube এ শুনতে পাইছি। আর ২ টা গান মেবি আমরা YouTube এ পাইনি। তো হয়তোবা পেয়ে যাবো। তো এর মধ্যে আমার যেই গানটা সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে 'মহামায়া', যেটা গেয়েছে নোবেল। জাস্ট মানে আমি কি বলবো? 'মহামায়া' গানটা জাস্ট আপনি যখন হলে শুনবেন, অথবা এই গানটা যখন রিলিজ পাবে, আপনি যখন গানটা শুনবেন বা একটার অধিক শুনবেন, ২ বার শুনবেন, ৩ বার শুনবেন, জাস্ট আপনি না এই গানটা না আপনি নিজের সাথে কানেক্ট করতে পারবেন। মানে এত চমৎকার একটি গান। আর নোবেলের ফ্যান ছিলাম যখন তিনি সারেগামাপাতে রেগুলার গান গাচ্ছিল, জাস্ট ফাটিয়ে দিচ্ছিল। সেই তখন নোবেলের খুব ফ্যান ছিলাম। তার অনেক গান শুনছি। কিন্তু এরপরে হঠাৎ করে নোবেলের যে একটা, আপনারা জানেন যে কি হইছে যার পার্সোনাল লাইফে। বাট তার পার্সোনাল লাইফ এর পরে তিনি হচ্ছে 'দরদ' ছবিতে গান গেয়েছিলেন। সেগুলো ছিল মোটামুটি লেভেলের ছিল। কিন্তু এই 'মহামায়া' গানটা তার জীবনের সেরা গান হয়ে থাকবে। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। অলরেডি এই গানটা মানে যখন হলের ভিতর চলছিল, জাস্ট মানুষ এনজয় করছে। জাস্ট যেই সিনের সাথে, যেই সিকোয়েন্স এর সাথে এই গানটা ছিল, এক কথায় জাস্ট আউটস্ট্যান্ডিং ছিল। মানে সিনের সাথে যে গান একটা অ্যাটাচমেন্ট, এইটাও অসাধারণ ছিল। সো আমার সবচেয়ে বেশি ভালো লাগছে হচ্ছে 'মহামায়া' গানটা। দেন ২য় তে ভালো লাগছে 'দ্বিধা' গানটা, এবং ৩য় তে আসলে এই ৩ নাম্বার গানটা যেটা ভালো লাগছে সেটা হচ্ছে 'নিঃশ্বাস'। এই গানটা আমার আসলে মনে হয় আপনাদের হয়তোবা কমেন্ট থাকতে পারে যে আসলে কেন 'মহামায়াটা' ১ নাম্বারে, কেন 'নিঃশ্বাসটা' ১ নাম্বারে না? দেখেন, এটা একদম পার্সোনালি আমার ব্যক্তিগত চয়েস যে আমার 'মহামায়া' গানটা বেশি ভালো লাগছে। দেন রোমান্টিক গান হিসেবে 'দ্বিধা' গানটা ভালো লাগছে। দেন ৩ নাম্বারে ক্লাইম্যাক্স এর সাথে যে গানটা ছিল 'নিঃশ্বাস', এই গানটাও একটা আউটস্ট্যান্ডিং গান ছিল। মানে আমরা আসলে কখনো কল্পনাও করতে পারিনি যে ক্লাইম্যাক্স এ একদম শেষে ফাইট সিন এর সাথে হচ্ছে যে এরকম একটা গান থাকবে। জাস্ট জাস্ট বুম! মানে জাস্ট আগুন জ্বালাইয়া দিছে। ওই সিনটার ভিতরে যে গানটা অ্যাটাচমেন্ট ছিল, যে ব্যালেন্সটা ছিল, জাস্ট আগুন লাগাইয়া দিছে হলের ভিতরে। জাস্ট এতটুকুই বলার ছিল। যারা দেখেনি তারা অবশ্যই হলে গিয়ে বিষয়টা বুঝতে পারবে। আর যারা দেখছেন তারা তো অলরেডি, এখন পর্যন্ত যারা দেখছে তারা সবাই পজিটিভ রিভিউ দিছে। তো এখন এটা আর কিছু বলার নাই। এরপরে যদি বলি মিউজিকের কথা, দেখেন এখানে মিউজিক দিয়েছে হচ্ছে এই যে আরাফাত মহসিন, যিনি কিনা 'তুফান' ছবিতেও মিউজিক দিচ্ছে। সো দেখেন, বাংলাদেশের মুভির আমি এখন পর্যন্ত বাংলাদেশের মুভি যতগুলা দেখছি, কোন মুভিতেই না আমার মিউজিক, ব্যাকগ্রাউন্ড স্কোর বা বিজিএম যাই বলেন না কেন, খুব মানে বিশ্রী থাকতো। খুব একটা ভালো লাগতো না। কিন্তু 'তুফান' ছবি দেখার পর আমার কাছে মনে হইছে যে না, বাংলাদেশে একজন মিউজিশিয়ান
তৈরি হচ্ছে বা আছে যার নাম আরাফাত মহসিন, যে কিনা মোটামুটি লেভেলের বলা যায় যে একদম টপ লেভেলের মিউজিক তিনি দিতে পারেন সিন অনুযায়ী বা মুভির স্টোরি অনুযায়ী। সো তুফান ছবির মিউজিক আমার কাছে অসাধারণ লাগছিল, যেটা আমি তুফান ছবির রিভিউতে বলছিলাম। তো এখন যদি আসি বরবাদে তার পারফরমেন্স কেমন ছিল, দেখেন বরবাদে 80% 80% মিউজিক আমার কাছে ভালো লাগছে। 20% মিউজিক আমার কাছে ভালো লাগেনি। কেন ভালো লাগেনি সেটা আমি একটু খুলে বলি। দেখেন, আমি যখন বরবাদ ছবিটা দেখছি তখন আমি ১ম এ আমার খেয়াল ছিল না যে আসলে এই মিউজিকে কে ছিলেন, আমার খেয়াল ছিল না। বাট হল থেকে বের হয়ে এসে আমি একটু ঘাটাঘাটি করে দেখলাম যে না, এই বরবাদ ছবিতে মিউজিক দিয়েছেন আরাফাত মহসিন। কিন্তু যখন আমি মুভিটা দেখতেছিলাম তখন আমি মনে করছিলাম যেহেতু এই ছবিটা সবকিছু মুম্বাইতে হইছে, অর্থাৎ শুটিং, দেন এডিটিং, দেন পোস্ট প্রোডাকশন সব কাজই মুম্বাইতে হইছে। সো আমি মনে করছিলাম যে এই ছবিটা হয়তোবা মানে মিউজিকের কাজ হয়তো মুম্বাই বা ইন্ডিয়ার কেউ দিছে। যখন আমি মুভিটা দেখি তখন তো মনে করছি যে মুম্বাইয়ের কেউ দিছে। সো 20% মিউজিক কেন আমার ভালো লাগেনি সেটা একটু বলি। যেমন মুভিটা যখন দেখছিলাম তখন আমার কাছে কিছুটা তুফানের ভাইব আসছিল। আর এই তুফানের ভাইবটা আসার কারণই হচ্ছে এই মিউজিক গুলা। তার কারণটা হচ্ছে বরবাদ ছবিতে বেশ কিছু জায়গায় মিউজিক খুব স্ট্রং ছিল। খুব মানে আপনাকে জাস্ট মানে গায়ে কাঁটা দেওয়ার মতন অবস্থা তৈরি করবে। ব্যাকগ্রাউন্ড মিউজিক যে একটা ছবির কতটা ইম্পোর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা আপনারা যারা মুভি রেগুলার দেখেন তারা অবশ্যই জানতে পারেন। সো বরবাদ ছবিটা যখন দেখি তখন আমার কাছে মিউজিক গুলা দারুণ লাগতেছিল। কিন্তু কিছু জায়গায় খুব অল্প কিছু জায়গায় মিউজিক গুলা মনে হইছে, শুনে আমার কাছে মনে হইছে যে আরে এই মিউজিকটা বা এরকম প্যাটার্ন এর মিউজিকটা আমি তখন শুনছিলাম। সো এই কারণে আমি একটু কনফিউজ ছিলাম। তো যখন আমি হল থেকে বের হয়ে বাসায় এসে একটু ঘাটাঘাটি করে দেখতে পেলাম যে না, এই বরবাদ ছবিতে মিউজিক দিয়েছেন আরাফাত মহসিন, তখন আমি পুরা মানে কনফার্ম হইলাম যে না, আসলে আমার ব্যাক অফ দ্য মাইন্ডে যেটা আমি ভাবতেছিলাম সেটা আসলে ১০০ মিলে গেছে। অর্থাৎ এই বরবাদ ছবিতে ৮০% মিউজিক তার নতুনত্ব ছিল, কিন্তু ২০% মিউজিক অর্থাৎ কিছু জায়গায় মিউজিক ছিল তুফান ছবির একটা ভাইব দিচ্ছিল। অর্থাৎ কিছু মানে ২০% মিউজিক, কিছু ভাইব ছিল এরকম, যেমন আমি তুফান ছবি দেখতেছি। আমার কাছে এরকম একটা ভাইব ছিল। সো এছাড়া ওই ২০% অবভিয়াসলি ভালো লাগছে। বাট ওই যে একটু তুফান ছবির ফিল পাইছিলাম। আর বাকি ৮০% মিউজিকও জাস্ট অসাধারণ ছিল। এর মধ্যে ৮০% মিউজিকের মধ্যে যখন ভিলেন আসে তার জন্য আলাদা একটা মিউজিক, যখন হিরো আসে অর্থাৎ আরিয়ান মির্জা এন্ট্রি নেয় তার জন্য আলাদা মিউজিক। সো ওভারঅল আমার কাছে মিউজিকের কাজও অসাধারণ লাগছে। এরপরেও যদি আমি বলি যিশু সেনগুপ্ত, আপনারা হয়তোবা অনেকেই মনে কোয়েশ্চেন জাগতে পারে যে আমি যেই ৩ টা অথবা ৪ টা ক্যারেক্টারের অভিনয় নিয়ে কথা বলছি, এখানে যিশু সেনগুপ্ত কেন নেই? এতক্ষণ মুভিটার ভালো বিষয় নিয়ে কথা বলছি। সো এইবার আমি কথা বলবো একটু মুভিটার খারাপ বিষয় নিয়ে, অর্থাৎ যেই বিষয়গুলো আমার কাছে খুব একটা ভালো লাগেনি। তার ১ম বিষয় হইছে ভিলেন এবং হিরোর কম্বিনেশন আমার কাছে ভালো লাগেনি। কেন ভালো লাগেনি সেটা আমি একটু ছোট করে এক্সপ্লেইন করি। ভিডিওটা হয়তোবা অনেক লম্বা হয়ে যাচ্ছে। আশা করি আপনারা ফুল ভিডিওটা দেখবেন। দেখেন, যিশু সেনগুপ্তকে শুরু থেকে একদম শেষের আগ পর্যন্ত যিশু সেনগুপ্তকে যেভাবে ইন্ট্রোডিউস করাইছে, যেভাবে তার পাওয়ার দেখানোর ট্রাই করছে বা শো করছে, কিন্তু একদম শেষে গিয়ে হিরোর সাথে জিনিসটা ঠিক জমতে পারেনি বা জমাতে পারেনি। এক্ষেত্রে আমি আসলে মানে আমার কাছে ভিলেনের সাথে হিরোর যে একটা জমজমাট মানে বলা হয় না একটা অ্যাকশন বা অন্য কিছু, এই জিনিসটা মানে প্রপারলি হয় নাই। এটা আমি দেখলাম যে এই জিনিসটা নিয়ে কেউ কথা বলেনি। আসলে মুভিটার এত পজিটিভ দিক, এই কারণে হয়তোবা কেউ এই ছোট জিনিসগুলা খুব একটা খেয়াল করেনি। বাট আমার কাছে মনে হইছে এখানে যিশু সেনগুপ্তের সাথে, দেখেন যিশু সেনগুপ্তর ক্যারেক্টারটা কিন্তু খুব স্ট্রং ছিল। কিন্তু ওই স্ট্রং অনুযায়ী শাকিব খানের সাথে বা আরিয়ান মির্জার সাথে ওই ক্যারেক্টারটা জাস্ট পেশ ছিল না। এই কারণে আমার কাছে এই জিনিসটা খুবই একটা মানে খুবই খারাপ লাগছে। এখানে যদি যিশু সেনগুপ্তের সাথে যদি শাকিব খানের একটা ভালো ফাইট আমরা দেখতে পারতাম তাহলে ছবিটা আরো ১০০ হয়ে যেত। আরেকটা যদি আমি বলি এই ছবিটার খারাপ লাগার বিষয়, ১ম হাফে ছবিটার ভিতরে মানে এক প্রকার আমার কাছে মনে হইছে এক প্রকার জোর করে ৩ টা গান ঢুকিয়ে দেওয়া হইছে। অর্থাৎ ছবিটা ১ম হাফ টাইম কতক্ষণ ছিল? ১ ঘন্টা বা ১ ঘন্টা ১০ মিনিট ছিল সামথিং। ১ ঘন্টা ১০ মিনিটের মধ্যে ৩ টা গান ছিল। মনে হচ্ছে যে একটু পরপর গান দিচ্ছে। মানে আমি স্টোরিতে মন দিতে পারতেছিলাম না। মনে হইছে যে খালি গান। যখনই স্টোরিটা একটু স্ট্রং হচ্ছে, গান চলে আসছে। যখনই স্টোরিটা একটু স্ট্রং হচ্ছে, একটু ভালোর দিকে যাচ্ছে তখন গান চলে আসছে। এই জিনিসটা আমার কাছে একটু মানে বিরক্ত লাগছে। সো এই ২ টা জিনিস আমার কাছে একটু খারাপ লাগছে। এবং আরেকটা যেই জিনিস নিয়ে না বললেই নয়, সেটা হচ্ছে এই ছবির প্রোডাকশন কোয়ালিটি। ওহ মাই গড! এইরকম প্রোডাকশন কোয়ালিটিও যে বাংলাদেশের ছবিতে হয়, জাস্ট মানে আমি কি বলব চিন্তার বাহিরে। এই ছবি যখন আমি দেখছি কিছু সিন যেভাবে ডিজাইন করা হইছে, যেভাবে শুট করা হইছে দেখে মনেই হয়নি যে এটা বাংলাদেশের মুভি।
একদম বিলিভ মি আমার কাছে মনেই হয়নি এটা বাংলাদেশের মুভি। আমি যখন পর্দায় দেখতেছিলাম যে এই সিন আমি ভাবতেছি যে এই সিনও আসলে বাংলাদেশের মুভিতে সম্ভব। মানে জাস্ট আপনি এটা যদি ডাবিং করে যদি হলিউডে ছেড়ে দেন, বলিউডে ছেড়ে দেন, মানুষ বুঝতে পারবে না যে এটা বাংলাদেশের একটা ছবি। এছাড়া পুরা ছবিতেই বেশ কিছু প্রোডাকশন কোয়ালিটি ভালোই ছিল। বাট কিছু সিন মানে বেশ কিছু সিন ছিল যে অসাধারণ। মানে জাস্ট এটা দেখে মানে আমি জাস্ট হা করে তাকিয়েছিলাম স্ক্রিনে যে এরকম প্রোডাকশন কোয়ালিটি বাংলাদেশে সম্ভব। আসলে ১৫ কোটি নাকি ১৭ কোটি টাকা ইনভেস্ট করছে এই মুভিতে সেটা আসলে দেখে বোঝাই যায়। সো ওভারঅল 'বরবাদ' ছবিটা নিয়ে আমার এই ছিল বলার। সো আমি জানি আমি একটু বেশি লেট করে ফেলছি। সো আমার কাছে মুভিটা কেমন লাগছে সেটাই আমি মনে করি যে আপনাদের কাছে তুলে ধরতে পারছি। সো ওভারঅল মুভিটা যদি আমি একটা ছোট্ট করে রেটিং দিতে চাই, আমি এই ছবিটার রেটিং দিব 10 আউট অফ 9 অর্থাৎ আমি ১০ এ ৯ দিলাম এই ছবিটাকে। এই ছবিটা আউটস্ট্যান্ডিং একটা ছবি ছিল। আমি আমি এই ছবিটা দেখছি হচ্ছে পয়লা বৈশাখের দিন। তখন হচ্ছে ১৫ তম দিন ছিল। তখন পুরা হল হাউসফুল ছিল এবং আগামী দিনগুলো তো মানে আগামী দিনগুলোর টিকেট একদমই নাই। সো আমার মনে হচ্ছে এই ছবিটা ১০০ কোটি ক্লাবে ঢুকবে। এটা আমার মনে হচ্ছে। সো এবার দেখা যাক কি হয়। সো আপনারা কারা ছবিটা দেখছেন, কারা দেখেননি তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার সাথে আপনার কোন জায়গাগুলো মিল আছে বা কোন জায়গাগুলো মিল নেই সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো ভিডিও শেষে একটা কথাই বলতে চাই, যদি এই ভিডিওটা ১ম দেখে থাকেন বা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই 'বরবাদ' ছবিটার জন্য একটা লাইক দিয়ে দিবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।